হ্যালো, আজকে আমরা প্লাসেন্টার কার্যাবলী আলোচনা করব। আজকের আমাদের বিষয় প্লাসেন্টার কার্যাবলী। এর আগে টপিকে আমরা প্লাসেন্টা গঠন কীভাবে হলো সেটা আমরা দেখলাম। প্লাসেন্টা গঠিত হয় ভ্রূণের কিছু অংশ এবং মাতৃর কিছু অংশ। মাতৃকলা বা ভ্রূণের কলা যুক্ত হয়ে গিয়ে একটা নির্দিষ্ট অঙ্গ গঠন করে, সেই অঙ্গটাকে আমাদের বলে প্লাসেন্টা। এবং প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণ এবং ভ্রূণদেহ থেকে মাতৃদেহ এবং মাতৃদেহ থেকে ভ্রূণদেহের মধ্যে বিশেষ কিছু জিনিসপত্রের আদান প্রদান হয় এবং প্লাসেন্টার স্পেশাল কিছু কার্য আছে, সেই কার্যগুলো আমরা আজকে দেখে নেব। তো সাধারণত প্লাসেন্টার কাজগুলোকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, প্লাসেন্টার কার্যগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। কথার অর্থ কী, যে প্লাসেন্টা এক অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। প্লাসেন্টা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে কথার অর্থটা কি, অন্তঃক্ষরা গ্রন্থি যেমন হরমোন ক্ষরণ করে এবং সে হরমোনগুলো নির্দিষ্ট কাজ করে, ঠিক ওইরকম প্লাসেন্টাও কিছু হরমোন ক্ষরণ করতে পারে। সেই হরমোনগুলো ক্ষরিত হওয়ার পর নির্দিষ্ট কাজ করে থাকে, তাই জন্য আমরা বলবো প্লাসেন্টা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। আবার আমরা বলতে পারি যে প্লাসেন্টা বিনিময় মাধ্যম হিসেবেও কাজ করে। বিনিময় মাধ্যম হিসাবেও কাজ করে। বিনিময় মাধ্যম বলতে প্লাসেন্টাটা হচ্ছে বিনিময় মাধ্যম, কারণ মাতৃদেহ থেকে যেমন ধরো নাও অক্সিজেন, পুষ্টি, হরমোন ভ্রূণদেহের মধ্যে এবং ভ্রূণদেহ থেকে উৎপন্ন বিপাক জাতীয় দূষিত পদার্থ, বর্জ্য পদার্থ মাতৃদেহের মধ্যে সরবরাহ করে। তাই জন্য আমাদের বিনিময় মাধ্যম হিসাবেও প্লাসেন্টা কাজ করে, প্লাসেন্টা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবেও আমাদের কাজ করে থাকে। তো এখন আমরা প্রথমে দেখব যে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে প্লাসেন্টার কাজ। প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে প্লাসেন্টার কাজ। অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে প্লাসেন্টার কাজ। এই যে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে প্লাসেন্টার কাজ বলছি, এই জন্য এই প্লাসেন্টাকে আমরা একটা গ্রন্থি হিসেবে ডাকতে পারি, সেটা হচ্ছে রেকারেন্ট গ্রন্থি। প্লাসেন্টাকে আমাদের রেকারেন্ট গ্রন্থিও বলে। রেকারেন্ট গ্রন্থি বলছি। প্লাসেন্টাকে রেকারেন্ট গ্রন্থি কেন বলে? প্লাসেন্টাকে রেকারেন্ট গ্রন্থি বলার অর্থ হলো এটাই যে আমাদের দেহের মধ্যে কিছু কিছু গ্রন্থি আছে, স্ত্রীদের মধ্যে কিছু কিছু গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলো একটা নির্দিষ্ট সময়ে গঠিত হয় এবং নির্দিষ্ট সময় গঠন করার পর সেখান থেকে হরমোন ক্ষরিত হয়, আবার একটা নির্দিষ্ট সময় পর সেই গ্রন্থিটা অবলুপ্ত হয়ে যাবে। ঠিক ওইরকমভাবে প্লাসেন্টা গর্ভাবস্থায় তৈরি হয় এবং গর্ভাবস্থা থাকা অবস্থায় দেহের মধ্যে থাকে এবং গর্ভাবস্থা যখন শেষ হয়ে যায় বা সন্তান যখন জন্ম হয়ে যায়, তারপরও আমাদের প্লাসেন্টারা দেহের বাইরে বেরিয়ে আসে। তো যে সমস্ত গ্রন্থি মানে একটা নির্দিষ্ট সময় অন্তর তৈরি হয় বা একটা নির্দিষ্ট সময়ে তৈরি হয়, সেখান থেকে কিছু হরমোন ক্ষরিত হয় আবার অবলুপ্ত হয়ে যায়, সেই গ্রন্থিগুলোকে বলে আমাদের রেকারেন্ট গ্রন্থি। তো প্লাসেন্টাও আমাদের একটা রেকারেন্ট গ্রন্থি। প্লাসেন্টাও আমাদের একটা রেকারেন্ট গ্রন্থি হিসাবে কাজ করে। ঠিক আছে, এরপর আমরা দেখব প্লাসেন্টা থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় তাদেরকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। কিছু হরমোন প্রোটিনধর্মী হরমোন আর কিছু হরমোন হচ্ছে স্টেরয়েড জাতীয় হরমোন। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্রোটিনধর্মী হরমোন। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোটিনধর্মী হরমোন। তো প্রথমে আমরা দেখলাম প্রোটিনধর্মী হরমোন।
মানে এখানে কথা হলো যে প্লাসেন্টা থেকে প্রোটিনধর্মী কিছু হরমোন ক্ষরিত হয় আর আমাদের স্টেরয়েড জাতীয় কিছু হরমোন ক্ষরিত হয়। তো এখন আমরা প্রথমে পড়ে নেব প্লাসেন্টা থেকে ক্ষরিত হওয়া প্রোটিনধর্মী হরমোন। ঠিক আছে, এই প্লাসেন্টা থেকে ক্ষরিত হওয়া প্রোটিনধর্মী হরমোনের মধ্যে প্রথম যে হরমোনটা আমাদের আসছে সেই হরমোনটাকে আমরা বলবো সাধারণত HCG। এই হরমোনটাকে আমরা সাধারণত বলবো HCG। এটা আমাদের প্রথম প্রোটিন জাতীয় হরমোন যেটা আমাদের প্লাসেন্টা থেকে উৎপন্ন লাভ করে। ঠিক আছে, এবার HCGর পুরো নাম হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন। ঠিক আছে, এটা আমরা বইয়ের মধ্যেও পেয়ে যাব। ঠিক, এখন দেখবো যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন কী হয় বা কী করে। এই যে আমাদের হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, এই আমাদের প্রোটিনধর্মী হরমোনটা আমাদের প্লাসেন্টা থেকে উৎপন্ন হয় কোরিওনিক ভিলাই থেকে। কোরিওনিক ভিলাই থেকে আমাদের কি হয়, এই হরমোনটা আমাদের উৎপত্তি লাভ করে। ঠিক আছে, তারপর আমরা দেখব যে এই হরমোনটা আমাদের দেহের মধ্যে সাধারণত মানে মহিলাদের দেহের মধ্যে ফার্টিলাইজেশন হওয়ার পর নিষেক সম্পূর্ণ হলো, তারপর 7 দিন পরে রক্তে পাওয়া যাবে। রক্তে পাওয়া যায়, নিষেক সম্পূর্ণ হওয়ার 7 দিন পর রক্তে পাওয়া যায়। নিষেকের 7 দিন পর রক্তে আমাদের এই হরমোনটা পাওয়া যায়। ঠিক, এরপর আমরা দেখব যে নিষেক সম্পূর্ণ হওয়ার বা নিষেকের 9 দিন পর মূত্রে পাওয়া যায়। মানে এই নিষেক সম্পূর্ণ হওয়ার 7 দিন পর আমাদের রক্তে পায় এবং নিষেক সম্পূর্ণ হওয়ার 9 দিন পর আমাদের মূত্রে এর উপস্থিতি লক্ষ্য করা যায়, যেটাকে আমরা বলছি HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিক হরমোন, যেটা আমাদের প্লাসেন্টা কোরিওনিক ভিলাই থেকে উৎপত্তি লাভ করে। এরপর আমরা দেখব নিষেক সম্পূর্ণ হওয়ার 60 থেকে 70 দিনে মাথায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এই হরমোনের ক্ষরণ। প্রচুর পরিমাণে এই হরমোন আমরা পাই। এই হরমোনের ক্ষরণ সর্বাধিক হয় নিষেক সম্পূর্ণ হওয়ার 60 থেকে 70 দিনের মাথায়। ঠিক আছে, এরপর 100 দিন পর কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় এই হরমোনটা আমাদের 100 দিন পর আবার স্বাভাবিক ক্ষরণে ফিরে আসে, ক্ষরণ হয়। কিন্তু আমাদের এই 70 থেকে 80 দিনে এর প্রচুর ক্ষরণ হয় বা ক্ষরণ সর্বাধিক থাকে। নিষেক সম্পূর্ণ হওয়ার 70 থেকে 80 দিনে। এরপর দেখব যে এই যে আমাদের HCG যে হরমোনটা আমাদের ক্ষরিত হয়, সে HCG হরমোনটা ঠিক আমাদের পিটুইটারি থেকে ক্ষরিত হয় LH, সে LH লিউটিনাইজিং হরমোনের অনুরূপ। লিউটিনাইজিং হরমোনের অনুরূপ বলা হয় এটাকে। এখানে আমরা দেখব যে HCG ক্ষরিত হওয়ার পর, এই HCG ক্ষরিত হওয়ার পর আমাদের গিয়ে কার্পাস লিউটিয়াম যে গ্রন্থি, কার্পাস লিউটিয়াম যে গ্রন্থি, সে কার্পাস লিউটিয়াম গ্রন্থির উপর গিয়ে পড়ে এবং তার ফলে কার্পাস লিউটিয়াম গ্রন্থি থেকে আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। HCG আমাদের কার্পাস লিউটিয়ামের উপর গিয়ে পড়ে এবং এর ফলে আমাদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন
প্রোজেস্টেরন, এই দুটো হরমোনের কী হয়, ক্ষরণ বৃদ্ধি করে। যখনই আমাদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ক্ষরণ বৃদ্ধি পেয়ে যাবে, এই দুটো হরমোন ক্ষরণ বৃদ্ধি পেলে তখন আমাদের মহিলাদের দেহের মধ্যে ঋতুস্রাব বন্ধ করে দেয়। তাই জন্য আমরা বলি, যখন একটা মহিলা প্রেগনেন্ট থাকে তখন তার ঋতুস্রাব বন্ধ থাকে, কারণ আমাদের এসিজি উৎপাদন হয়। এসিজি আমাদের কার্পাস লিউটিয়ামের উপরে গিয়ে কার্য করে। কার্পাস লিউটিয়াম আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষরণ বৃদ্ধি করে এবং সেটা আমাদের ঋতুস্রাব বন্ধ করে দেয়। এবং এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর বৃদ্ধি করে ও পুষ্টি সঞ্চয় করে রাখে এন্ডোমেট্রিয়াম স্তরে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এই যে এইচসিজি হরমোনটা, সেই এইচসিজি হরমোন যেটা আমাদের করণিক ভিলায় থেকে উৎপত্তি লাভ করলো, সেই হরমোনটা আমাদের যে আমাদের ভ্রূণ, মহিলাদের দেহের মধ্যে যে ভ্রূণ থাকে, সে ভ্রূণটা যদি পুরুষ হয়, ঠিক আছে, পুং ভ্রূণ যদি হয়, তাহলে তার দেহের মধ্যে যে লেডি কোষ থাকে, শুক্রাশয়ের মধ্যে যে লেডি কোষ থাকে, শুক্রাশয়ের মধ্যে যে লেডি কোষ থাকে, সেই লেডি কোষকে আমাদের এইচসিজি কী করবে, উদ্দীপ্ত করবে। এটা কিন্তু এইচসিজি, হ্যাঁ, এইচসিজি উদ্দীপ্ত করবে, লেডি কোষকে উদ্দীপ্ত করবে। এইচসিজি লেডি কোষকে, শুক্রাশয় লেডি কোষকে উদ্দীপ্ত করলে আমাদের এখান থেকে টেস্টোস্টেরন ক্ষরণ বৃদ্ধি পাবে। টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হবে। এই টেস্টোস্টেরন হরমোন যদি ক্ষরিত হয়, তখন এই টেস্টোস্টেরন হরমোন পুং যৌনাঙ্গগুলি তৈরি করবে, বা পুং যৌনাঙ্গগুলি আমাদের তৈরি করতে শুরু করে বা উদ্দীপ্ত করে। ঠিক আছে, এই যে এইচসিজি আমাদের হরমোন, হিউম্যান কোরিনিক গনোডোট্রপিক হরমোন, এই হরমোনটা মোটামুটি আমাদের নিষেক সম্পন্ন হওয়ার 6 দিনের পর ব্লাস্টোসিস রোপিত হয়। ব্লাস্টোসিস জরায়ুর মধ্যে যখন রোপিত হচ্ছে, তখন থেকেই উৎপাদন হওয়া শুরু হয়। যেমন আমরা লিখে দিলাম এখানে, 7 দিনে আমরা রক্তের মধ্যে পাই এবং 9 দিনে মূত্রের মধ্যে পাই। মূত্রের মধ্যে এইচসিজির পরিমাণ যদি দেখা যায়, বা এইচসিজি এই হরমোনটা যদি দেখা যায়, তার মানে কনফার্ম যে ওই মহিলার দেহের মধ্যে আমাদের প্লাসেন্টা গঠন করেছে। প্লাসেন্টা গঠন না হলে এই হরমোন কিন্তু আর কেউ ক্ষরিত করতে পারবে না। তাই জন্য এই হরমোন আমাদের প্রেগনেন্সি টেস্ট নির্ধারণ করে। প্রেগনেন্সি টেস্ট করতে এই হরমোন আমাদের প্রেগনেন্সি টেস্ট করতে আমাদের সাহায্য করে। আমাদের রক্তে বা মূত্রের মধ্যে এইচসিজি দেখা গেলে তখন আমাদের প্রেগনেন্সি কনফার্ম হয়ে যায়, কারণ এই হরমোনটা দেহের মধ্যে আছে। কথার অর্থ হলো দেহের মধ্যে প্লাসেন্টা গঠিত হয়ে গেছে। যদি এই হরমোনটা রক্তের মধ্যে বা মূত্রের মধ্যে পাওয়া যায়, তখন কনফার্ম দেহে প্লাসেন্টা গঠন হয়ে গেছে এবং তখন প্রেগনেন্সি কনফার্ম হয়ে যায়। এটা গেল আমাদের প্রোটিন ঘটিত বা প্রোটিন ধর্মী একটা হরমোন, সেটাকে আমরা বলছি এইচসিজি। এবার দ্বিতীয় যে প্রোটিন ধর্মী হরমোনটা পড়ব, সেটাকে আমরা বলবো, এটাই সবথেকে বেশি ছিল বড়, হিউম্যান কোরিনিক গনোডোট্রপিক হরমোন। এরপর যে হরমোনটা আছে সেটাও আমাদের প্রোটিন ধর্মী হরমোন পড়বো, কিন্তু এত বড় না, ওটা একটু ছোট আছে। সেই হরমোনটাকে আমরা আমাদের HC মানে হিউম্যান কোরিনিক, এটা হবে S, হিউম্যান কোরিনিক সোমাটোট্রপিন হরমোন, বা H হিউম্যান P প্লাসেন্টাল L ল্যাক্টোজেন। এটাও কিন্তু আমাদের প্রোটিন ধর্মী হরমোন। ঠিক আছে,
হিউম্যান কোরিওনিক এস দিয়ে সোমাটোট্রপিন বা হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এই দুটো কিন্তু একই হরমোন। এই দুটোই হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় হরমোন, যেটা আমাদের প্লাসেন্টা থেকে উৎপন্ন লাভ করে বা প্লাসেন্টা থেকে পরিত হয়। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে আমাদের যে স্ত্রীদের মধ্যে স্তন্যগ্রন্থি বৃদ্ধি ও দুর্গকরণে সহায়তা করে। স্তন্য গ্রন্থি বৃদ্ধি ও দুগ্ধক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, দ্বিতীয় আমরা HCS বা HPL এর কাজ কি দেখব? দ্বিতীয় কাজ দেখব যে এই হরমোনটাকে বৃদ্ধিকারক হরমোন বলে। বৃদ্ধিকারক হরমোন বলে। বৃদ্ধি করতে এই হরমোন কী করে? সাহায্য করে। তারপর কি দেখব যে মাতৃদেহে গ্লুকোজ জারণে বাধা দেয়। মাতৃদেহের মধ্যে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজ জারণে বা ভাঙতে বাধা দেয়। কেন? কারণ এই মাতৃদেহে গ্লুকোজ জারণ বলতে গ্লুকোজ ভাঙতে বাধা দেয়। কারণ এই গ্লুকোজ রক্তের মাধ্যমে ভ্রূণে সরবরাহ করে। এই গ্লুকোজ ভ্রূণে সরবরাহ করে। এটা হচ্ছে আমাদের এর কার্য, খুব একটা বেশি না। ঠিক আছে, কার্য খুব অল্পই আছে। হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন বা হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন স্তন্যগ্রন্থির বৃদ্ধি বা দুর্গকরণে সহায়তা করে। বৃদ্ধিকারক হরমোন হিসেবে কাজ করে। মাতৃদেহের মধ্যে গ্লুকোজের জারণে বাধা দেয়, কারণ এই গ্লুকোজ ভ্রূণে যেন সরবরাহ হয়। মাতার মধ্যে যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা যদি মাতা কম ব্যবহার করে, সেই গ্লুকোজটা মাতার রক্তের মধ্যে থাকবে এবং সেই রক্ত থেকে আমাদের কী হবে? ভ্রূণে যেন সরবরাহ করতে পারে। এরপর যে আমরা হরমোনটা পাবো, যেটা প্রোটিন জাতীয় হরমোন, সেটাকে আমরা বলবো রিল্যাক্সিন। এই রিল্যাক্সিনটা হচ্ছে আমাদের কিন্তু প্রোটিন জাতীয় হরমোন। এই হরমোনটা কি বলছে? আমাদের ষষ্ঠ সপ্তাহ থেকে এই হরমোন ক্ষরণ হওয়া শুরু হয়। ঠিক আছে, প্রসবের আগে এই হরমোনের ক্ষরণ সর্বাধিক। এই রিল্যাক্সিনের ক্ষরণ প্রসবের আগে সর্বাধিক হয়। ঠিক আছে, তারপরে বলছি যে জরায়ুর অগ্রভাগ, যেটাকে আমরা সার্ভিক্স বলি, সেই সার্ভিক্সকে আমাদের নরম ও প্রসারিত হতে সাহায্য করে। এই আমাদের রিল্যাক্সিনটা আমাদের জরায়ুর অগ্রভাগ, যেটাকে আমাদের সার্ভিক্স বলে, সেই সার্ভিক্সটাকে নরম ও প্রসারিত হতে সাহায্য করে। এবং সেই জায়গাতে আমাদের একটা যোজক কলা থাকে, সেই যোজক কলাটার নাম আছে সিমফাইসিস যোজক কলা। সিমফাইসিস সংযোজন কলা। সেই সিমফাইসিস সংযোজন কলাকে আমাদের কী করে? নরম করে আমাদের এই রিল্যাক্সিন। এই সমস্ত কাজ করে আমাদের সন্তান প্রসবে সাহায্য করে। এটা হলো আমাদের রিল্যাক্সিনের কাজ। তো এখন আমরা যে তিনটে হরমোন দেখলাম, সেই তিনটে হরমোন কিন্তু আমাদের প্রোটিন জাতীয় হরমোন। ঠিক আছে, প্রথম যে হরমোনটা আমাদের HCG, HCGর কাজটা আমাদের একটু বড় আছে।
এখানে এসসিজির কাজটা বড় আছে, সংক্ষেপে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে আমাদের প্রথমে যদি প্লাসেন্টার কাজ দেখি, প্লাসেন্টা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে আর বিনিময় মাধ্যম হিসাবে কাজ করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করার জন্য আমাদের এটাকে রিকারেন্ট গ্রন্থি বলে, কারণ প্লাসেন্টা আমাদের গর্ভ অবস্থায় তৈরি হয়, তারপর কিন্তু দেহের মধ্যে থাকে না। ঠিক আছে, যখন গর্ভ ধারণ করে তখনই কিন্তু দেহের মধ্যে তৈরি হয় বা থাকে, তাই জন্য রিকারেন্ট গ্রন্থি বলে। প্লাসেন্টা থেকে আমাদের সাধারণত হরমোন যে সমস্তগুলো খরিত হয় তাদেরকে আমাদের দুই ভাগে ভাগ করা হয়, যে একটা হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় হরমোন, একটা হচ্ছে আমাদের স্টেরয়েড জাতীয় হরমোন। প্রোটিন জাতীয় হরমোনের মধ্যে সবথেকে বেশি যেটা আমাদের প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে এইচসিজি, হিউম্যান কোরিনিক গনোডোট্রপিক হরমোন। এই হরমোনটা আমাদের এলএইচের অনুরূপ। এই হরমোনটা আমাদের কোরিনিক ভিলায় থেকে তৈরি হয়। এই হরমোনটা আমাদের নিষেকের 7 দিন পর রক্তে পাওয়া যায় এবং 9 দিনের পর মূত্রে পাওয়া যায়। 60 থেকে 70 দিন, নিষেকের পর 60 থেকে 70 দিনে আমাদের প্রচুর পরিমাণে আমাদের এই হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় এবং 100 দিনের পর এই হরমোনটা আগের মতন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই আমাদের হরমোনটা খরিত হয়ে আমাদের কার্পাস লিউটিয়ামের উপরে গিয়ে পড়ে এবং কার্পাস লিউটিয়ামকে উদ্দীপ্ত করে আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন দুটোই কিন্তু ক্ষরণ করার জন্য বাধ্য করে এবং এই দুটো হরমোন ক্ষরণ করার জন্য আমাদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি এবং পুষ্টি সঞ্চয় করে রাখে। ঠিক তার সঙ্গে আমাদের দেখে নেব যে এইচসিজি যেটা আছে সেইটা আমাদের স্ত্রীদের মধ্যে যদি মানে আমাদের পুংলিঙ্গধর ভ্রূণ থাকে তাহলে সেটা আমাদের লেডি কোষের উপর গিয়ে পড়বে এবং সেটা টেস্টোস্টেরন ক্ষরণ করবে এবং তার যৌনাঙ্গ পুং যৌনাঙ্গগুলোকে আমাদের তৈরি করতে বা আমাদের গঠন করতে সাহায্য করবে। এইচসিজি মহিলাদের মধ্যে রক্তে মূত্রের মধ্যে পাওয়ার পর আমাদের প্রেগনেন্সি টেস্টটা কনফার্ম হয়। এটা হচ্ছে এসসিজি। এসসিজির পর আমাদের যেটা থাকছে এসসিএস, সেটাকে এইচপিএল বলছে। এটা আমাদের সাধারণত মানে কাজগুলো খুব কমই দেওয়া আছে, যেমন স্ত্রীর মধ্যে বৃদ্ধি গ্রহণে সাহায্য করে, বৃদ্ধিকার গ্রহণ হিসেবে কাজ করে, মাতৃদেহের মধ্যে গ্লুকোজের জারণে বাধা দেয় এবং সেই গ্লুকোজটাকে ভ্রূণের মধ্যে সরবরাহ করে। তারপর থাকছে রিল্যাক্সিন। নিষেকের 6 সপ্তাহ থেকে শুরু করে আমাদের 6 সপ্তাহ থেকে ক্ষরণ হওয়া শুরু হয়, প্রসবের আগে পর্যন্ত এর ক্ষরণ সর্বাধিক থাকে। ঠিক আছে, নরম ও মানে আমাদের সার্ভিস কতটা অর্থ জরায়ুর অগ্রভাগ, সেই জরায়ুর অগ্রভাগকে আমাদের নরম এবং প্রসারিত করতে সাহায্য করে। সিমফাইসিস সংযোগ কলা, ঠিক আছে, সেটাকে নরম করে এবং এই সমস্ত কাজ করে আমাদের সন্তান প্রসবে সাহায্য করে আমাদের রিল্যাক্সিং। ঠিক আছে, এরপর আমরা দেখব যে স্টেরয়েড জাতীয় হরমোন যে আছে সেই স্টেরয়েড জাতীয় হরমোন সাধারণত আমরা এখানটায় দুটো পাবো, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনও মানে আমাদের প্লাসেন্টা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আমাদের ক্ষরণ করে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের স্টেরয়েড জাতীয় হরমোন যেটা আমাদের প্লাসেন্টা ক্ষরণ করে। স্টেরয়েড জাতীয় হরমোন, স্টেরয়েড জাতীয় যে হরমোনটা আছে সেই স্টেরয়েড জাতীয় হরমোনটার মধ্যে আমাদের সাধারণত দুটো হরমোন আসছে, একটা হচ্ছে প্রোজেস্টেরন, একটা হচ্ছে ইস্ট্রোজেন। প্রথমে আমরা দেখে নেব প্রোজেস্টেরন। স্টেরয়েড জাতীয় হরমোনের মধ্যে প্রোজেস্টেরন, এই প্রোজেস্টেরনও কিন্তু আমাদের ক্ষরণ করে প্লাসেন্টা। ডিম্বাশয়ের কার্পাস লুটিয়ামও ক্ষরণ করতে পারে, কিন্তু আমাদের কিছুদিন পর থেকেই আমাদের প্লাসেন্টাও আমাদের প্রোজেস্টেরন ক্ষরণ করতে শুরু করে। প্রোজেস্টেরনের মেন কাজ কী হচ্ছে, এখানটায় প্লাসেন্টা যে প্রোজেস্টেরন ক্ষরণ করছে, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ডেসিডুয়াল যে সমস্ত কোষ, ডেসিডুয়াল কোষকে আমাদের বৃদ্ধি করে। সেই ডেসিডুয়াল কোষ কী করবে, আমাদের যে প্লাসেন্টা গঠন করবে সেই প্লাসেন্টার সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে, প্লাসেন্টাকে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করবে, ডেসিডুয়াল কোষ তৈরি করে। তারপর আমাদের জরায়ুর সংকোচনে আমাদের বাধা প্রদান করে। জরায়ুর সংকোচনে বাধা প্রদান করে। বলছে জরায়ুর সংকোচনে বাধা প্রদান কেন করে? জরায়ুর সংকোচনে বাধা প্রদান করে। বলছে জরায়ুর সংকোচনে বাধা কেন প্রদান করে? জরায়ুর সংকোচনে বাধা প্রদান করে এই জন্য, কারণ ধরো আমাদের ব্লাস্টোসিস্ট যখন জরায়ুর প্রাচীর রোপিত হয়, তখন যদি জরায়ুর প্রাচীর সংকুচিত হয়ে যায় তাহলে ব্লাস্টোসিস্টটা ঠিক রোপিত হতে পারে না, তখন আমাদের
গর্ভধারণ করতে পারে না, তখন সেই ঘটনাটাকে বলে আমাদের অ্যাবর্শন। ঠিক আছে, তো অ্যাবর্শন হয়ে যায়। তো জরায়ুর প্রাচীর সংকোচনে বাধা দেয় আমাদের এই প্রজেস্টেরন। প্রজেস্টেরন থাকলে জরায়ুর প্রাচীর সংকুচিত হবে না। এই প্রজেস্টেরন আমাদের জরায়ুর বা আমাদের ফ্যালোপিয়ান নালী থেকে ইউরেটাইন মিল্ক ক্ষরণ করে। সেই ইউরেটাইন মিল্ক আমাদের মৌলা থেকে ব্লাস্টুলা তৈরিতে সাহায্য করে। আমরা যখন মৌলা ব্লাস্টুলা গঠন করবো সেখানে আমরা দেখতে পাবো। এই আমাদের প্রজেস্টেরন গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করার জন্য এই হরমোনকে আমাদের প্রেগনেন্সি হরমোনও বলে। গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করার জন্য এই হরমোন আমাদের জরায়ু ও যোনিপথের সংগঠিত বিভিন্ন সংক্রমণ থেকে, মানে আমাদের জরায়ুর মধ্যে যখন ভ্রূণ থাকে তখন সেই ভ্রূণটা জরায়ু ও যোনিপথ দিয়ে কোনো জীবাণু বা মানে কোনো সংক্রমণ যেন ভ্রূণকে সংক্রমিত না করতে পারে সেটা থেকে আমাদের রক্ষা করে। মানে জরায়ুর মধ্যে জরায়ু ও যোনি পথে সংঘটিত বিভিন্ন সংক্রমণ থেকে ভ্রূণকে রক্ষা করে। এই কাজগুলো হচ্ছে আমাদের প্রজেস্টেরনের কাজ। খুব ইজি। ডেসিডুয়াল কোষগুলোকে বৃদ্ধি করে, জরায়ুর সংকোচনে বাধা দেয়, কারণ আমাদের যেন সন্তান ধারণ করতে পারে। ইউরেটাইন মিল্ক ক্ষরণ করে। ইউরেটাইন মিল্কগুলো আমাদের মূলা থেকে ব্লাস্টুলা পরিবর্তন হতে সাহায্য করে। গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করে, তাই হরমোনকে প্রেগনেন্সি হরমোনও বলা হয়। জরায়ু ও যোনিপথে সংঘটিত বিভিন্ন সংক্রমণ থেকে ভ্রূণকে রক্ষা করে আমাদের এই প্রজেস্টেরন। প্রজেস্টেরনের পর আমরা যে হরমোনটা পড়বো সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনকেও কিন্তু আমাদের প্লাসেন্টা ক্ষরণ করে। ইস্ট্রোজেন সাধারণত আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ হয় আমাদের ডিম্বাশয়ের কার্পাস লুটিয়াম থেকে, কিন্তু আমাদের প্রয়োজন পড়লে আমাদের একটা টাইমের পর, ঠিক আছে, আমাদের প্লাসেন্টা ইস্ট্রোজেন প্রজেস্টেরন প্রয়োজন অনুসারে ক্ষরণ করে। এটা তো আমাদের প্রজেস্টেরন গান। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে জরায়ু ও মাতৃস্তন আমাদের বৃদ্ধি করে। জরায়ু ও মাতৃস্তন এর আকার বৃদ্ধি করে। তার সঙ্গে দেহের যৌনগ্রন্থিগুলোর আকার কী করে আমাদের বৃদ্ধি করে। গর্ভাবস্থার শেষের দিকে পেলভিক লিগামেন্টকে, গর্ভাবস্থার যখন শেষ মুহূর্ত তখন আমাদের পেলভিক লিগামেন্ট যেটা আছে, সেই পেলভিক লিগামেন্টকে আমাদের প্রসারিত করে। তো এখন আমরা যে কাজগুলো দেখলাম সেটা হচ্ছে আমাদের স্টেরয়েড জাতীয় দুটো হরমোন। এই দুটো হরমোনের কাজ, এই দুটো হরমোন আমাদের ক্ষরণ করে প্লাসেন্টা, স্টেরয়েড জাতীয়। আর আমরা এদিকে দেখলাম যে প্লাসেন্টার আমাদের প্রোটিন জাতীয় হরমোন ক্ষরণ করে। তো প্লাসেন্টা আমাদের যা হরমোন ক্ষরণ করে এই হরমোনগুলো আমাদের হচ্ছে তার মধ্যে মেন। তো প্লাসেন্টার প্রথমে কাজ যেটা সেটা হচ্ছে আমাদের অন্তঃক্রিয়া গ্রন্থি হিসাবে কাজ। প্লাসেন্টা অন্তঃক্রিয়া গ্রন্থি হিসাবে কাজের মধ্যে আমাদের এই কাজগুলো আমরা পেলাম। প্রথমে প্রোটিন জাতীয় হরমোনের কাজ, এসসিজির কাজ পড়বো এতটা, তারপরে আমাদের এসসিএস ও এইচপিএলের কাজ পড়বো, তারপর আমাদের রিল্যাক্সিনের কাজ পড়বো, ঠিক আছে। এরপর আমাদের থাকলো স্টেরয়েড জাতীয় হরমোনের কাজ, যেটা আমাদের প্লাসেন্টা ক্ষরণ করে, সেটা আমাদের প্রজেস্টেরনের কাজ আর ইস্ট্রোজেনের কাজ। সংক্ষেপে আমরা এখানে যথেষ্টভাবে লিখলাম এবং আমাদের ডিটেলসভাবে দেওয়া আছে, পড়লে আমাদের যথেষ্ট। এবার আমরা পড়বো প্লাসেন্টার বিনিময়ধর্মী কাজ।
প্লাসেন্টার মানে আমাদের প্লাসেন্টার যে কাজ, সে প্লাসেন্টার কাজ আমরা দুই ভাগে ভাগ করেছি। তো প্রথমে আমরা পড়লাম অন্তঃক্রামধর্মী হিসেবে কাজ, এরপর আমরা বলব প্লাসেন্টার বিনিময় মাধ্যম হিসাবে কাজ। প্লাসেন্টা আসলে আমাদের একটা বিনিময় মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের মাতৃদেহ থেকে সমস্ত জিনিসপত্র ভ্রূণদেহের মধ্যে এবং ভ্রূণদেহ থেকে কিছু কিছু জিনিসপত্র আমাদের মাতৃদেহের মধ্যে আদান প্রদান হয়। তাই জন্য প্লাসেন্টাকে আমাদের বিনিময় মাধ্যম হিসাবে ধরা হয়। তো প্লাসেন্টার আমরা এখন বিনিময় মাধ্যম হিসেবে কাজ দেখব। সবথেকে প্রথমে আমরা কয়েকটা জিনিস জেনে নেব যে ভ্রূণ যখন মাতৃগর্ভের মধ্যে থাকছে তখন ভ্রূণের শ্বসনতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্র কাজ করে না, ঠিক আছে। তার সঙ্গে ভ্রূণের যকৃৎ ও বৃক্ক সদ্য তৈরি হয়ে কাজ শুরু করে। তাই জন্য আমরা প্রথমে লিখে দেবো যে প্লাসেন্টা ভ্রূণের অন্ত্র ফুসফুস বৃক্ক ও যকৃৎ ইত্যাদির কাজ সম্পূর্ণ করে। আমরা মাথায় রাখবো যে প্লাসেন্টা যখন গঠিত হয়, প্লাসেন্টার মধ্যে যখন ভ্রূণ থাকে মাতৃগর্ভের মধ্যে, তখন কিন্তু ওর দেহের মধ্যে শ্বাসতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্র একদম কাজ করে না, ঠিক আছে। যকৃৎ বৃক্ক সদ্য তৈরি হয়, খুব সামান্য কাজ করে। তাই জন্য প্লাসেন্টা কিন্তু অ্যাকচুয়ালি ভ্রূণের এই অঙ্গের কাজগুলো সাধিত করে বা সম্পূর্ণ করে। আমরা সবথেকে প্রথমে যে কাজটা দেখব, সে কাজটা আমরা দেখব গ্যাসীয় আদান প্রদান। প্লাসেন্টা মাতৃদেহ থেকে ভ্রূণদেহতে এবং ভ্রূণদেহ থেকে মাতৃদেহের মধ্যে গ্যাসীয় আদান প্রদান করতে সাহায্য করে একটা বিনিময় মাধ্যম হিসেবে, ঠিক আছে। যেমন আমরা লিখে দিই মাতৃদেহ, আর এখানে লিখে দিই আমরা ভ্রূণ দেহ, ঠিক আছে। মাতৃদেহ থেকে ভ্রূণদেহের মধ্যে আমাদের অক্সিজেন এবং ভ্রূণদেহের মধ্যে সে অক্সিজেন ব্যবহৃত করার পর যে আমাদের উৎপাদন হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মাতৃদেহ থেকে ভ্রূণদেহ এবং ভ্রূণদেহ থেকে মাতৃদেহের মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের আদান প্রদান হয়। এই আদান প্রদানটা তো সাধারণত আমাদের সরল ব্যাপন প্রক্রিয়ায় হয়ে থাকে। সরল ব্যাপন প্রক্রিয়ায় হয়ে থাকে। কথার অর্থ হলো মাতৃদেহে অক্সিজেন পরিমাণ বেশি থাকার জন্য ভ্রূণদের মধ্যে যায় এবং ভ্রূণদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন বেশি হওয়ার জন্য মাতৃদেহের মধ্যে আসে। এটাকে আমাদের সরল ব্যাপন প্রক্রিয়া বলে। তো মাতার দেহ থেকে ভ্রূণদেহ, ভ্রূণদেহ থেকে মাতৃদেহের মধ্যে আমাদের অক্সিজেন আদান প্রদান প্লাসেন্টার মাধ্যমে, ঠিক আছে, সরল ব্যাপন প্রক্রিয়ায় সাধিত হয়ে থাকে। দ্বিতীয় নম্বর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে খাদ্য সরবরাহ। এই যে খাদ্য সরবরাহ, এই পয়েন্টটা কিন্তু আমাদের একটু বেশ বড়। এখানেও আমাদের খাদ্য মাতৃদেহ থেকে ভ্রূণদেহের মধ্যে সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় সংগঠিত হয়, কিন্তু আমরা এখানটায় একটু ভাগ দেখতে পাবো, সেগুলো একটু আমরা দেখে নেব। খাদ্যের মধ্যে সাপোজ ধরে নাও
প্রথমে আমরা যে খাদ্যটা দেখতে পাবো সেই খাদ্যটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মাথার দেহ থেকে ভ্রূণদের মধ্যে যাবে। তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মাথার দেহ থেকে ভ্রূণদের মধ্যে যায় সাধারণত গ্লুকোজ হিসাবে। তো ধরে নাও সাধারণত গ্লুকোজ। এই গ্লুকোজ আমাদের মাতার দেহ থেকে ভ্রূণদের মধ্যে যাচ্ছে, মাথার দেহ থেকে ভ্রূণদের মধ্যে যায়, ঠিক আছে। কিন্তু কীভাবে যায়? এটা যায় আমাদের সহায়ক ব্যাপন প্রক্রিয়ায়। সহায়ক ব্যাপন প্রক্রিয়ায়। সরল ব্যাপন বলতে আমাদের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যেত, সহায়ক ব্যাপনও ঠিক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। কিন্তু এই যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আমাদের পদার্থের অণুগুলো যায়, তো সহায়ক ব্যাপনে একটা আমাদের বাহক প্রোটিন থাকে। তো এখানে আমাদের একটা বাহক প্রোটিন থাকবে, বাহক প্রোটিন। যে বাহক প্রোটিন আমাদের গ্লুকোজকে মাতৃদেহ থেকে আমাদের ভ্রূণদেহে নিয়ে আসবে, ঠিক আছে। এই যে আমাদের বাহক প্রোটিন, সে বাহক প্রোটিনটার নাম হয়ে যাচ্ছে আমাদের হেক্সোজ প্রোটিন, ঠিক আছে। এই হেক্সোজ প্রোটিনটা উৎপন্ন কোথা থেকে হয়? আমরা যখন পড়েছিলাম সিনসিটিয়াম ট্রোফোপ্লাস্ট, সেই সিনসিটিয়াম ট্রোফোপ্লাস্ট এটা আমাদের উৎপাদন করে দেয়। সিনসিটিয়াম ট্রোফোপ্লাস্ট এটা আমাদের উৎপাদন করে দেয়। এই জায়গাটা আমরা সাধারণত যখন এইচএসে থাকবে তখন আমাদের ব্যাপন বা ব্যাপন বলেই চালিয়ে যেতে পারবো। কিন্তু এটা আমরা বিশেষ করে দেখছি যে নিটের জন্য নিচে আমাদের ঠিক এই জায়গাগুলো থেকে আমাদের কিছু কিছু কোশ্চেন করে থাকে, তাই জন্য আমরা এই জায়গার ডিটেলসটা একটু আমরা দেখে নিচ্ছি। তো আমাদের খাদ্য সরবরাহের মধ্যে প্রথমে গ্লুকোজ আসলো। গ্লুকোজ মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে যাচ্ছে সহায়ক ব্যাপন প্রক্রিয়ায়। সহায়ক ব্যাপনে একটা বাহক প্রোটিনের দরবার, সেই প্রোটিনটার নাম হচ্ছে হেক্সোজ প্রোটিন, সেটা আমাদের তৈরি হয় সিনসিটিয়াম ট্রোফোপ্লাস্ট থেকে। এরপর, ঠিক আছে, এরপর যে খাদ্যবস্তু আছে সেই খাদ্যবস্তুটাকে আমরা সাধারণত বলবো ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড। তো আমরা ধরে নিলাম ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড, এবং ফ্যাটের সঙ্গে আমরা দেখব যে কিছু আয়নস যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো আমাদের ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড এবং সোডিয়াম, পটাশিয়াম এগুলো আমাদের মাতৃদেহ থেকে যখন ভ্রূণদেহ যাচ্ছে তখন সেটা যায় সরল ব্যাপন প্রক্রিয়ায়। মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, ঠিক আছে। ঠিক আমাদের কোনো বাহক ছাড়াই নর্মাল ব্যাপন প্রক্রিয়ায় মাথার দেহ থেকে আমাদের ভ্রূণ দেহের মধ্যে আসে, মাতৃদেহ থেকে ভ্রূণ দেহের মধ্যে আসে, ঠিক আছে। এরপর আমরা দেখব যে প্রোটিন তো আমরা বলতে পারি না, প্রোটিন যখন আমরা খাই তখন কী হয়ে যায়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যায়। তাই জন্য আমরা প্রোটিনের জায়গায় লিখব অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড এবং কিছু আমাদের জলে দ্রবীত ভিটামিন, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, সি, এগুলো আমাদের মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে যায়। কীভাবে যায়? মাতৃদেহ থেকে ভ্রূণের মধ্যে যায় এই আমাদের অ্যামাইনো অ্যাসিড এবং আমাদের বি কমপ্লেক্স, এটা যায় আমাদের সক্রিয় পরিবহনের মাধ্যমে বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সক্রিয় পরিবহনের মাধ্যমে। সক্রিয় পরিবহনে কী হয়? আমাদের এটিপি খরচ হয়, ঠিক আছে। এটার মাধ্যমে আমাদের মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে আমাদের পরিবাহিত হয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের গ্লুকোজ মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে সরল ব্যাপন প্রক্রিয়ায়, ফ্যাট এবং আয়নস মানে আমাদের সরল ব্যাপন প্রক্রিয়ায়, এবং আমাদের মাতৃদেহ থেকে অ্যামাইনো অ্যাসিড, বিটা কমপ্লেক্স, ভিটামিন, ঠিক আছে, এটাকে আমাদের ভিটামিন, এগুলো আমাদের যাচ্ছে সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, যেখানে আমাদের এটিপি খরচ হচ্ছে, ঠিক আছে।
এইভাবে কি হয় আমাদের দেহের মধ্যে আমাদের মাতৃদেহ থেকে ভ্রূণদেহের মধ্যে আমাদের খাদ্যবস্তু সরবরাহ হয় এবং একটা মিডিয়াম হিসাবে কাজ করে আমাদের প্লাসেন্টা। তাই যে প্লাসেন্টাকে আমাদের বলা হয় সাধারণত বিনিময় মাধ্যম। তাছাড়াও আমাদের মাতৃদেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহের মধ্যে সব রকমের হরমোন কী করতে পারে, যেতে পারে। সব হরমোনই আমাদের কী করতে পারে, মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে প্লাসেন্টা অতিক্রম করে যেতে পারে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের দুটি হরমোন, ব্যতিক্রম দুটি হরমোন প্লাসেন্টা ভেদ করে আমাদের ভ্রূণদের মধ্যে যেতে পারে না। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের 1 নম্বর হরমোন হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন একটা হরমোন। আরেকটা হরমোন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। এই দুটো হরমোন আমাদের মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে যেতে পারে না। বাকি আমাদের হরমোনগুলো মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে প্লাসেন্টা অতিক্রম করে প্রবাহিত হতে পারে। তাছাড়াও ভ্রূণ দেহ কিছু হরমোন উৎপাদন করতে পারে, কিছু হরমোন উৎপন্ন করে। সে হরমোনগুলো কী কী? প্রথমে যে হরমোনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্লুকাগন। ভ্রূণ উৎপাদন করতে পারে আমাদের ফার্টিলাইজেশন হওয়ার 8 সপ্তাহ পর। তারপর আমরা দেখব ইনসুলিন। এটা আমাদের তৈরি করে 10 সপ্তাহ পর। তারপর আমরা দেখব থাইরক্সিন। এটা আমাদের উৎপাদন করে 12 সপ্তাহ পর, ফার্টিলাইজেশন হওয়ার 12 সপ্তাহ পর। ভ্রূণ এই 3টে হরমোন আমাদের উৎপাদন করতে পারে। তারপর আমরা দেখব যে ভ্রূণের দেহ থেকে কিছু আমাদের বর্জ্য পদার্থ, যেটাকে আমাদের বলি রেচোদিত পদার্থ বা আমাদের ওয়েস্টেজ প্রোডাক্ট, মাতৃদেহের মধ্যে বিনিময় মাধ্যম প্লাসেন্টার মাধ্যমে আসে। তো আমরা দেখব রেচন পদার্থ। মাতৃদেহ থেকে যে আমাদের খাদ্যবস্তু অক্সিজেন প্রবাহিত হয় ভ্রূণের দেহের মধ্যে প্লাসেন্টার মাধ্যমে, সেই ভ্রূণ দেহের মধ্যে আমাদের উৎপন্ন হয় কিছু আমাদের বিপাক জাতীয় নাইট্রোজেন গঠিত পদার্থ। সেই বিপাক জাতীয় নাইট্রোজেন গঠিত পদার্থগুলোর নাম হচ্ছে আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিন। এগুলো আমাদের কী হয়, ভ্রূণদেহের মধ্যে উৎপাদন হয় এবং এই আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন ভ্রূণদেহ থেকে মাতৃদেহের মধ্যে আমাদের ব্যাপন প্রক্রিয়ায় সরবরাহ হয় প্লাসেন্টা মাধ্যম হিসাবে। তাছাড়া আমরা দেখব আরেকটা পয়েন্ট, যে 4 নম্বর পয়েন্ট, রোগ প্রতিরোধ। প্লাসেন্টা আমাদের রোগ প্রতিরোধেও সাহায্য করে। রোগ প্রতিরোধ, প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণে রোগ প্রতিরোধ গড়ে উঠতে পারে। কীভাবে? মাতৃদেহের রক্তের মধ্যে থেকে আমাদের ইমিউনোগ্লোবিউলিন জি বা অ্যান্টিবডি জি, প্লাসেন্টা এই ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি জি মাতার রক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণের রক্তের মধ্যে প্রবেশ করে এবং ভ্রূণের দেহে অনাক্রমতা গড়ে তোলে। এই অ্যান্টিবডিটা মাতার দেহে তৈরি হয় এবং মাতার দেহ রক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণের দেহের মধ্যে প্রবেশ করে এবং ভ্রূণের দেহের মধ্যে অনাক্রমতা গড়ে তোলে। সেই অনাক্রমতাকে আমাদের বলবে নিষ্ক্রিয় অনাক্রমতা। এই অ্যান্টিবডিটা যদি ভ্রূণ তৈরি করতে নিচে, তাহলে আমাদের সক্রিয় অনাক্রমতা হতো। যেহেতু অ্যান্টিবডিটা আমাদের মাতার দেহ থেকে রক্তের মাধ্যমে প্লাসেন্টা অতিক্রম করে আসে, তার জন্য আমাদের এই অ্যান্টিবডি যখন ভ্রূণের মধ্যে আসবে তখন আমাদের অনাক্রমতা যেটা গড়ে তুলবে সেটাকে আমাদের বলবে নিষ্ক্রিয় অনাক্রমতা। তাছাড়াও দেখতে পাবো যে সাপোজ দেখা হলো মাতার দেহের মধ্যে কখনো
হাম, গুটি বসন্ত বা ডিপথিরিয়া এই রোগগুলো হয়েছিল। এই রোগগুলো হয়ে যাওয়ার পর, এই রোগগুলো হওয়ার পর রক্ত কী করে, অ্যান্টিবডি তৈরি করে এবং রোগগুলো ঠিক হয়ে যায়, এবং এই রোগের অ্যান্টিবডিগুলো মাথার রক্তের মধ্যে সঞ্চিত হয়ে থেকে যায়, এবং সেই রোগের অ্যান্টিবডিগুলো আমাদের প্লাসেন্টা অতিক্রম করে মাথার রক্ত থেকে ভ্রূণের রক্তের মধ্যে চলে আসে এবং এই রোগগুলো থেকে ভ্রূণকে প্রতিরোধ করে। যেমন ধরুন আমাদের হাম, গুটি বসন্ত, ডিপথিরিয়া, ডিপথেরিয়া এই রোগগুলো মাথার দেহের মধ্যে হয়েছিল। সেই মাথার দেহ এখন সুস্থ হয়ে গেছে, তার মানে কি এই রোগগুলো মারার জন্য আমাদের অ্যান্টিবডি মাথার দেহের মধ্যে তৈরি হওয়া ছিল। সেই রোগের অ্যান্টিবডিগুলো আমাদের প্লাসেন্টা অতিক্রম করে মাথার দেহ থেকে ভ্রূণদেহের মধ্যে চলে আসলো, তো ভ্রূণদেহ এই রোগগুলো থেকে আমাদের বেঁচে যাবে, মানে এই রোগগুলো আর ভ্রূণদেহের মধ্যে হবে না। তো ঠিক আমাদের প্লাসেন্টা বিনিময় মাধ্যম হিসেবে যখন কাজ করছে, তখন আমাদের মাথার দেহ থেকে আমাদের বিভিন্ন রোগের অ্যান্টিবডিও আমাদের ভ্রূণদেহের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তাছাড়াও আমাদের প্লাসেন্টার মাধ্যমে কিছু কিছু আমাদের সংক্রমণ বা ইনফেকশনও আমাদের ছড়িয়ে পড়ে। কিছু কিছু জীবাণু আমাদের প্লাসেন্টা অতিক্রম করে মাথার দেহের মধ্যে প্রবেশ করে যায়, ঠিক আছে। সেই জীবাণুর মধ্যে সেই জীবাণুগুলোকে আমাদের যদি মনে রাখতে হয় বা মনে রাখার সুবিধার জন্য যে কোন কোন জীবাণু প্লাসেন্টা অতিক্রম করে আমাদের ভ্রূণদেহ থেকে মাতৃদেহ থেকে ভ্রূণদেহের মধ্যে প্রবেশ করতে পারে, সেটাকে আমাদের মনে রাখার জন্য আমরা একটা সংকেত মনে রাখবো। সেটা হচ্ছে আমাদের টর্চ। প্রথমে দেবো টি, তারপরে দিব ও, তারপরে দেব আর, তারপরে দেব সি, তারপরে দেব এইচ। এই টর্চ কথাটা যদি মনে রাখি, তাহলে আমরা মাথায় রাখতে পারবো যে প্লাসেন্টা অতিক্রম করে এই জীবাণুগুলো মাতৃদেহের মধ্যে প্রবেশ করে ইনফেকশন করতে পারে। প্রথমে যে টর্চ দেওয়া আছে সের পুরো নাম হচ্ছে আমাদের টক্সোপ্লাজমা গনিডি। টক্সোপ্লাজমা গনিডি, টক্সোপ্লাজমা গনিডি, ঠিক আছে। তারপর ও যে আছে, এই ও দিয়ে যে জীবাণুগুলো প্রবেশ করবে সেটা হচ্ছে অর্থোমিক্সো বা HIV। এ ও দিয়ে অর্থোমিক্সো বা HIV। আর দিয়ে যে জীবাণু আমাদের প্রবেশ করতে পারবে সেটাকে আমরা বলবো রুবেলা, ঠিক। সি দিয়ে যে জীবাণু আমাদের প্রবেশ করতে পারবে সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, তারপর আমাদের এইচ যে আছে, এইচ দিয়ে কী হবে, হারপিস সিম্পল ভাইরাস, এই জীবাণুগুলো আমাদের প্লাসেন্টা অতিক্রম করে মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে প্রবেশ করতে পারে। এইটা আমাদের টর্চটা আমরা সংক্ষেপে মাথায় রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো। টি দিয়ে টক্সোপ্লাজমা গনিডি, এটা আমি পুরো বাংলার জন্য আমি পুরো বাংলাটাই লিখছি, যেন যেহেতু বাংলা ভার্সনের স্টুডেন্ট একবার দেখলে একটু মনে রাখতে পারবে, তারপর তোমরা ইংরেজিটাও দেখতে পারো। তারপরে আমাদের ও দিয়ে আমাদের অর্থোমিক্সো বা HIV ভাইরাসকে বোঝায়। তারপরে আমাদের আর দিয়ে রুবেলা, তারপরে সি দিয়ে সাইটোমেগালো ভাইরাস, আর এইচ দিয়ে হারপিস সিম্পল ভাইরাস। তো এইটা আমরা মাথায় রাখবো যে প্লাসেন্টার বিনিময় কাজ বা প্লাসেন্টার বিনিময় হিসাবে কাজ। প্লাসেন্টা এই অঙ্গগুলো আমাদের প্লাসেন্টার মধ্যে যে ভ্রূণ থাকে তার মধ্যে এই অঙ্গগুলো কাজ করতে পারে না, এই অঙ্গের কাজ প্লাসেন্টা করে থাকে। গ্যাসীয় আদান প্রদান, ব্যাপন, সরল ব্যাপন প্রক্রিয়ায় খাদ্যবস্তুর মধ্যে গ্লুকোজের সহায়ক ব্যাপন, তার জন্য আমাদের একটা বাহক প্রোটিন লাগে, সেই বাহক প্রোটিন নাম সিনসাইটোমিয়ার তৈরি করে। তারপরে ফ্যাট বা আমাদের কিছু আয়ন, সেটা আমাদের সরল ব্যাপন প্রক্রিয়ায়, ঠিক আছে। তারপর আমাদের অ্যামিনো অ্যাসিড, বিটা কমপ্লেক্স, এটা আমাদের সক্রিয় পরিবহন প্রক্রিয়ায়, যেখানে ATP খরচ হয় ভ্রূণদের মধ্যে প্রবেশ করে। ভ্রূণদের মধ্যে
মাতৃদেহ থেকে ভ্রূণ দিয়ে সব হরমোন পরিবাহিত হয়, কিন্তু ক্যালসিয়াম আর পিটিএইচ এই দুটো হরমোন আমাদের প্রবেশ করতে পারে না। ভ্রূণ কিছু হরমোন উৎপাদন করতে পারে, যেমন আছে গ্লুকাগন, ইনসুলিন আর থাইরক্সিন 8 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 12 সপ্তাহ নিষেকের পর তৈরি করতে পারে। তারপরে আমাদের রেচন পদার্থ, ভ্রূণের মধ্যে ইউরিয়া, ইউরিক আর ক্রিয়েটিন উৎপাদন হয়, সেটা আমাদের ব্যাপন মুরগির ভ্রূণ দেহ থেকে মাতৃদেহ মধ্যে সরবরাহিত হয়। রোগ প্রতিরোধ, মাতৃদেহ থেকে ইমিউনোগ্লোবিউলিন জি এবং এই সমস্ত রোগের অ্যান্টিবডি মাতৃদেহ থেকে ভ্রূণদের মধ্যে প্রবাহিত হয় এবং তার ফলে ভ্রূণদের মধ্যে এই রোগগুলো হয় না। তাছাড়া আমাদের কিছু কিছু আমাদের জীবাণু থাকে, সেটা আমাদের প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণদের মধ্যে প্রবেশ করে যেতে পারে। সেটা আমাদের মনে রাখার জন্য টর্চ এই টার্মটা মনে রাখবো। টি দিয়ে টক্সোপ্লাজমিক গনিডি, তারপরে ও দিয়ে অর্থোমিক্স এইচআইভি, আমাদের রুবেলা, সি দিয়ে হচ্ছে আমাদের সাইটোমেগালো, আর এইচ দিয়ে হচ্ছে আমাদের হার্পিস সিম্পল ভাইরাস। তো আজকে মোটামুটি আমরা প্লাসেন্টার কাজটা দেখলাম। প্লাসেন্টার কাজটা মোটামুটি আমাদের অনেক বড় আছে, দুটো পার্টে দেখলাম আমরা। হচ্ছে একটা বিনিময় মাধ্যম হিসাবে কাজ, একটা হচ্ছে অন্তঃক্রিয়া মাধ্যম হিসাবে কাজ।